চীনের দুঃখ হুয়াংহো আর জামাতের দুঃখ আমির হামজা, সেরকম বাস্তবতা তৈরি হয়েছে। বিতর্ক যেন আমির হামজার পিছু ছাড়ছেই না। সংসদে পর্যন্ত তার বিরুদ্ধে বিচারের দাবি উঠেছে এবং বিচারের দাবি তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, যিনি বিএনপির নেত্রী ছিলেন। সংসদে বডি শেমিং নিয়ে উঠেছে বিতর্ক। যাচ্ছে তাই ভাষায় ওয়াজ মাহফিলে কার ভুঁড়ি বড়, কার ভুঁড়ি ফাটালে ওর মধ্যে ট্রেন বাস এগুলো পাওয়া যাবে। পাশে মহিলা এমপি মন্ত্রীরা বসে আছেন, তারা ভুঁড়ি দেখে কি করবে, এই ব্যাপারগুলো নিয়ে যখন একজন কথা বলেন, প্রকাশ্য ওয়াজের নামে এই ধরনের বক্তব্যগুলো দেন, তখন সেটা নিয়ে আদতে সমালোচনা করার রুচিও মানুষ মাঝে মাঝে হারিয়ে ফেলে। রুমিন ফারহানা সংসদে প্রকাশ্যে দাঁড়িয়ে বললেন আমির হামজার বিচার করতে হবে। কেন বললেন, কি কথা বলেছিলেন আমির হামজা? চলুন একটু এই বডি শেমিং নিয়ে, নারীদের নিয়ে কুষ্টি বৃষ্টি কথা বলা, কি কি বলেছিলেন তিনি একটু শুনে আসি এই ভিডিওতে। থাকবেন। দর্শক, বলছিলাম এমপি আমির হামজার কথা। জামাতের এমপি নির্বাচিত হওয়ার আগে থেকেই যথেষ্ট বিতর্ক ছিল তাকে নিয়ে। এমনকি ওই জামাতের রাজনীতি শুরু করার আগে থেকে, মানে আনুষ্ঠানিক শুরু করার আগে থেকে, তিনি তো জামাতের রাজনীতি করেনি, আনুষ্ঠানিক শুরু করার আগে থেকেই তার বিতর্ক। যদিও একটা সময় ওয়াজ মাহফিলে তিনি প্রকাশ্যে বলেছিলেন যে সবাই, মানে অনেকে বলে আমি জামাত, আরে কুষ্টিয়া যায় দেখে আসেন, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, আমার দাদা ছিল আওয়ামী লীগের এমপি, আমার নানা ছিল আওয়ামী লীগের মানে চেয়ারম্যান, এমপি না চেয়ারম্যান, এটা ওটা বলে তিনি যে একনিষ্ঠ আওয়ামী লীগ করেন সেই বক্তব্য তিনি দিয়েছিলেন। সেগুলো এখনো ভাইরাল হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়। এবার তিনি সংসদে তার ডানে বামে ভুঁড়িওয়ালারা বসে আছে এবং তার ভুঁড়ি কত বড় সেই বর্ণনা দিচ্ছেন ওয়াজ মাহফিলে। এবং মহিলা সদস্যদের নিয়ে, রুমিন ফারহানার নাম নিয়ে, ফারজানা শারমিন পুতুল, সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে, যিনি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হয়েছেন, তাকে নিয়ে যে যাচ্ছে তাই মন্তব্য, এগুলো শ্রবণ অযোগ্য। যতই শ্রবণ অযোগ্য হোক না কেন, সেই ব্যাপারটা একটু আমাদের জানা দরকার যে তিনি ওয়াজে কি বলেছিলেন। শুনে আসুন একটু তিনি ওয়াজে কি বলেছিলেন। ডাইনে বামে আমার এমন ভরি আলা লোক আমি পেয়েছি, যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বলবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাইনে বামে ভরি আলা, এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিললে ওর ভেতর থেকে হয় ব্রিজ কালভার্ট এগুলো বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন। এই যে ওয়াজ মাহফিলে ডিরেক্ট তিনি এই সব কথা বলছেন, এই সব কথার যেটা বলেছেন, তিনি কি বলেছেন ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা গেল কি, রুমিন ফারহানা আপা আছে, মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার ডানে বামে এমন ভুঁড়িওয়ালা লোক পেয়েছি, যেহেতু এগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বসবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে গিয়ে দেখি আমার ডানে বামে ভুঁড়িওয়ালা, এমন বড় বড় ভুঁড়ি, আমার মনে হয় ভুঁড়ি ছিঁড়লে ভেতর থেকে ব্রিজ কালভার্ট বের হবে, মহিলারা ওদের দেখে লজ্জা পাবে। এ বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে আমির হামজা বলেন, এটি 1.5 ঘন্টার একটি আলোচনা ছিল, কোথায় কি বলেছি তা কি মনে রাখা সম্ভব? মিডিয়ার কি আরো গুরুত্বপূর্ণ বিষয় নেই? অর্থাৎ মিডিয়া এটা নিয়ে কথা বলছে কেন, অন্য বিষয় নিয়ে কথা বলছে না কেন? তিনি বলছেন যে গত কয়েকদিনে তিনি মন্তব্য করেছেন কিনা এই প্রশ্নে তিনি বলছেন আমি সেটাও জানি না। অর্থাৎ তিনি ভুলে গেছেন তিনি এই কথা বলেছেন কিনা। ভিডিওতে দেখালাম। এর প্রতিবাদে সংসদে রুমিন ফারহানা কি বলছেন একটু শুনে আসুন। রুমিন ফারহানা স্পষ্ট করে যেটা বলেছেন সংসদে, সেটা হচ্ছে যে আমার ইমিডিয়েট আগে আমার যে সহকর্মী সংসদে কথা বললেন, এটি দুঃখজনক নিঃসন্দেহে, কিন্তু স্পিকার আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। আজকে একটি ইংরেজি দৈনিকের নাম উল্লেখ করে তিনি বলেন যে ডেইলি স্টারে খবর প্রকাশিত হয়েছে, সংসদে উপস্থিত আমি এবং আমার আরো 2 জন নারী সহকর্মীর বিরুদ্ধে আরেকজন সংসদ সদস্য আমির হামজা যে কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছেন, যে কুৎসিত ভাষায় বক্তব্য দিয়েছেন, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাচ্ছি, এই বিষয়টি সংসদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টি দেখবেন। এই কথা রুমিন ফারহানা বলেছেন। এবং রুমিন ফারহানা যেটা বলছেন সেটা হচ্ছে, সেটা নিয়ে আবার গণমাধ্যমে ব্যাপক খবরও হয়েছে।
হয়েছে, এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ। সেই ক্ষোভের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলাতে রুমিন ফারহানা বলেছেন, এই মন্তব্যটি দুদিন আগে আমার নজরে এসেছে, তার অতীত রেকর্ড বিবেচনায় এটি কোনো ব্যতিক্রম নয়। তিনি আরো বলেন, আমি অবাক হয়েছি যে সংসদে এক সপ্তাহ যাওয়ার পরও তিনি জানেন না যে প্রতিটি সদস্যের নির্দিষ্ট আসন থাকে। তিনি ডান বামের কথা বলেছেন, অথচ বাস্তবে তার পাশে কেউ ছিল না। জামাতের এমপি হিসেবে তিনি জামাতের সদস্যদের সঙ্গেই বসেন। তিনি মন্তব্য করেন, এটি নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। একটি নারী বিদ্বেষী সমাজে এটি অস্বাভাবিক নয়, তবে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো এখন তারা জনগণের আনুষ্ঠানিক প্রতিনিধি। জনগণের প্রতিনিধি এই মানুষগুলো কিভাবে হচ্ছে, যারা সংসদের ব্যাপারেও মিথ্যা কথা বলছে। ওয়াজ মাহফিলে তিনি বলছেন যে মানে জানেনই না তিনি কোথায় বসবেন, কিভাবে বসবেন, চেনেনই না তার ডানে বামে কে আছে, অথচ তার ডানে বামে জামাতের এমপি থাকার কথা, জামাতের বিরোধী দলের একটা গ্যালারি, সরকারি দলের একটা গ্যালারি, এইভাবেই সংসদে নির্ধারিত হয়। স্বতন্ত্ররা আলাদা জায়গায় বসে, এভাবেই সংসদের গ্যালারি নির্ধারিত হয়। অথচ তিনি এমন ভাব করছেন ওয়াজে যে তিনি আকাশ থেকে পড়েছেন, জানেনই না তার ডানে বামে তাদের কাউকে তিনি চেনেন না, এই ধরনের ব্যাপার করছেন। এর আগেও কদিন আগে তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে, যে কারণে তিনি বলেছেন 50 কোটি টাকা ঘুষ দিতে চেয়েছে একজন কুষ্টিয়া মেডিকেল বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু আমি বলেছি 100 কোটি টাকা কিংবা পুরো কুষ্টিয়া লিখে দিলেও হবে না। মানে একটা ফাঁকা আওয়াজ দিয়েছেন, দিয়ে নিজেকে বড় করার চেষ্টা করেছেন। এবার লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে যে কে আপনাকে ঘুষ দিতে চেয়েছে, তার নাম বলেন। তিনি নিশ্চয় নাম বলতে পারবেন না, কারণ ওয়াজ মাহফিলে তিনি সচরাচর এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডার আশ্রয় নিয়ে থাকেন। এই অভিযোগ অনেক দিন থেকেই আমরা শুনছি। দর্শক, এই যে ঘটনাগুলো ঘটাচ্ছেন তিনি একের পর এক, জামাত দল হিসেবে তাকে কিছু বলছে না। এটা যে জামাতের সম্মানহানি করছে, জামাতের ইজ্জত নষ্ট করছে, এবং এই মানে ওই যেটা বলছিলাম যে চীনের দুঃখ ওয়াং হো আর জামাতের দুঃখ আমির হামজা, এই আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে করেও কি জামাতের টনক নড়ছে না যে এই ব্যক্তিকে থামানো দরকার, কিংবা তাদের দলীয় ভাবমূর্তি রাখতে প্রয়োজনে এই ব্যক্তিকে বহিষ্কার করা দরকার? সংসদ অধিবেশন চলাকালীন সময়ে তারেক জিয়া বললেন বাংলাদেশ থেকে 234 বিলিয়ন ডলার পাচার হয়েছে। যেখানে বাংলাদেশের মোট রিজার্ভ 44 বিলিয়ন ডলার, সেখানে আপনি 234 বিলিয়ন ডলার পাচারের গল্প শুনান। মানে ছাল্লাই কুত্তার বাগাতার নাম যে আওয়ামী লীগ সরকার 234 বিলিয়ন ডলার পাচার করেছে, যেটা সম্পূর্ণ অবাস্তব। আমার পুঁজি 44, আমি পাচার করব 234। টাকা কি চাইলেই চলে আসে? ডলার চাইলেই পাওয়া যায়? এতই যখন টাকা পাচার নিয়ে আপনাদের আগ্রহ, তাহলে বিগত জুলাই আন্দোলনে অর্থাৎ জুলাই জঙ্গি হামলায় পশ্চিমা যে ফান্ডিংটা হয়েছে, সেই পশ্চিমা ফান্ডিং কত টাকা বাংলাদেশে ঢুকছে, কোন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে ঢুকছে, এবং আপনার খুব ঘনিষ্ঠ একজন সেটার সাথে কানেক্টেড ছিল, কারা কারা তারা, আপনার দলের কারা কারা কানেকশন ছিল, এই বিষয়গুলো একটু যাচাই বাছাই করেন, ঘাটাঘাটি করেন, তখন দেখতে পাবেন ডলার পাচার হয় নাই, ডলার উল্টা বাংলাদেশে ঢুকছে, রাজনৈতিক খাতে ঢুকছে, শেখ হাসিনার সরকার পরিবর্তনের জন্য ঢুকানো হয়েছে। সংসদে নাটক করেন আওয়ামী লীগ সরকারের আমলে 234 বিলিয়ন ডলার পাচার হয়েছে। 34 বিলিয়ন ডলার তো থাকা লাগবে, তারপরে না পাচার হবে। যেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অনুযায়ী শেখ হাসিনার শাসন আমলে হাইস্ট রিজার্ভ দাঁড়িয়েছিল 46 বিলিয়ন ডলার। 46 বিলিয়ন ডলার যেহেতু আপ ডাউন করে, মানে খরচও হয়, আবার ঢোকে, রেমিটেন্স, প্রবাসী, আবার এলসি লেনদেন যেহেতু হয়, তাই আমি 2 বিলিয়ন কম ধরলাম। থাকলো কত? 44 বিলিয়ন। যেখানে আপনার চট্টিবট্টি গোল করে 44 বিলিয়ন ডলার পুঁজি, সেখানে আপনার 234 বিলিয়ন ডলার আওয়ামী লীগ সরকার পাচার করছে। এই ধরনের একটা ন্যারেটিভ সংসদে দাঁড় করাচ্ছেন। আসলে কি ওটা সংসদ হচ্ছে নাকি সার্কাসিজম হচ্ছে? কোনটা? মাঝখান দিয়ে দেখা যায় জামাত আবার ওয়াকআউট করছে। তো সরকারের টাকা, যেটা জনগণের ট্যাক্সের টাকায় ওখানে ব্যয় হয়, সেই টাকাগুলো কি ফেলনা? একটা মিনিট সংসদ অধিবেশনের পেছনে বাংলাদেশের জনগণ, মেহনতি মানুষের ট্যাক্সের টাকাগুলো কিন্তু জড়িত, অনেক টাকা খরচ। তাহলে সেখানে জনগণের ট্যাক্সের টাকায় কি নাটক চলে, সার্কাস চলে? আওয়ামী লীগ সরকার 234 বিলিয়ন ডলার পাচার করেছে, এটা বললেই কি একটা নিউজ হয়ে গেল, ন্যারেটিভ দাঁড়ায় গেল? ভবিষ্যতে রাজনীতি করতে গেলে এই নিউজের কাটিং গুলো দেখাবেন, এই যে দেখো দেখো আওয়ামী লীগ শাসন আমলে 234 বিলিয়ন ডলার পাচার হয়েছে।
বাহ, সুন্দর ন্যারেটিভ, যাতে নতুন প্রজন্মের ভিতর আবার গ্যাঞ্জাম লাগে। যারা আওয়ামী লীগ করে তারা বলবে না, পাচার হয় নাই, দেশের মোট রিজার্ভ ছিল 44 বিলিয়ন ডলার, আর সেখানে 234 বিলিয়ন ডলার পাচার হয় কিভাবে। আবার বিএনপি যে বলবে এই যে দেখো আমার কাছে প্রমাণ আছে, এই যে ওই সময় নিউজ হয়েছিল। এই যে একটা তথ্য সন্ত্রাস বাংলাদেশে চলতেছে, যেটা ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে খোদ বিএনপি জোট সরকারের সংসদীয় অধিবেশন থেকে, এটার দায়ভার ভবিষ্যৎ প্রজন্মকেই তো চুকাতে হবে। আমাদের সচেতন থাকতে হবে। টাকা পাচার হয়েছে, টাকা পাচার হয়েছে শুধু ন্যারেটিভ দাঁড় করালে হবে না, প্রমাণও থাকতে হবে। শেখ হাসিনা সরকার যদি বাংলাদেশে সত্যি দুর্নীতির চিন্তা করতো, তাহলে বাংলাদেশ বিগত 17 বছরে এত উন্নয়ন হতো না। এখন শেখ হাসিনা সরকার নাই, আপনারা দেশ ভালো চালান। আপনাদের এখন শাসনামলে এখন তেলের জন্য লাইন ধরা লাগে কে, সারের জন্য লাইন ধরা লাগে কে? আগে তো লাগে নাই। আপনাদের শাসনামলে হামের টিকা পাওয়া যায় না কেন? আগে তো হয় নাই এরকম। পাচার হয়েছে বলছেন, পাচারটা করলো কারা? এই ইউনুস গং, আপনাদের সতীর্থ। তাদের ব্যাপারে আপনারা কোনো শ্বেতপত্র প্রকাশ করছেন না। আপনারা বলছেন আওয়ামী লীগ সরকারের আমলে 234 বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। নাটক পাইছেন? মানে বাংলাদেশের গরিবের বউ সবার ভাবি বানাইতে যা যা করা লাগে সেগুলোই তো করছেন আওয়ামী লীগ সরকার শাসনের থাকাকালীন সময়ে। টাকা ঢালছেন আন্দোলন করার জন্য। টোকাই মুকাই রে স্টুডেন্ট কার্ড নীলক্ষেত থেকে বানায় আইনা গলায় ঝুলাই দিয়ে ছাত্র বানায় দিচ্ছেন কর আন্দোলন। মাদক নিয়ে করছে রাষ্ট্রীয় সম্পদে ভাঙচুর। তার উপর ভর করে আসলো ইউনুস, আর ইউনুসের উপর ভর করে আসলেন আপনি। এখন আপনি আমাদেরকে বলছেন আওয়ামী লীগ শাসনামলে 234 বিলিয়ন ডলার পাচার হয়েছে। এটা হয়? এটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই না। যেখানে আমার মোট পুঁজি পুরো দেশের রিজার্ভ 44 বিলিয়ন ডলার, আমার কাছে আছে 44 বিলিয়ন, তাহলে আমি 234 বিলিয়ন কিভাবে পাচার করব? থাকতে তো হবে। এই সমস্ত পরিসংখ্যান আপনাদের করে দেয় কে? এর আগে বললেন 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে। অবশ্য সেটা তারেক জিয়া বলে নাই, আমাদের সাবেক আইনমন্ত্রী আসিফ তিনি বলেছেন 26 লক্ষ ভারতীয় কাজ করে এখানে। তাহলে এখনো পর্যন্ত কি আমরা 26 লক্ষ ভারতীয়কে পেয়েছি? পাইনি। তাহলে এই সমস্ত ন্যারেটিভ ভবিষ্যতে শুধুমাত্র এই অনলাইন পত্রিকাগুলোর প্রোপাগান্ডার খোরাক তৈরি করে, আর কিছুই না। শুধু নিজেদের ওয়েট লস করে কেন এই সমস্ত কথাবার্তা আপনারা বলেন? আপনাদের কথা বলতে হবে কিভাবে দেশে উন্নয়ন করা যায়, কিভাবে জনগণকে সার্ভ করা যায় সেটা নিয়ে। শামা ওবায়েদ বলছে দেশে পর্যাপ্ত তেলের রিজার্ভ আছে, সংসদে দাঁড়িয়ে বলছে। প্রথম কথা, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। তাহলে বাস্তবে সাধারণ মানুষ পাম্পে যায় তেল পায় না কেন? পেট্রোল অকটেন আসে নাই এবং আসার সম্ভাবনাও নাই। কোনো নিউজ নাই যে নির্দিষ্ট একটা সময়ের ভিতরে আসবে। এখন আপনারা থাকলে থাকতে পারেন, না থাকলে না থাকবে। সুতরাং কথাগুলো একটু হিসাব করে বলবেন এবং তথ্য প্রমাণ সহ বলবেন। শুধু ন্যারেটিভ দাঁড় করায়া আওয়ামী লীগকে বদনাম করিয়া কোনো লাভ নেই। ধন্যবাদ।